মোনালিসার ঘরে রাখা গোপন ডিভাইসের রেকর্ডিং শুনিয়ে মোনালিসার চোখে যে কিচ্ছু হয়নি তা প্রমাণ করে দিল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় বিহান রেগে গিয়ে চিৎকার করে সকলের সামনে অভিজ্ঞান দত্তকে বলে, অভিজ্ঞান বাবু, আপনি আপনার নাতনিকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যান, এক্ষুনি। অভিজ্ঞান দত্ত নাটক করে বলতে থাকে, বিহান তুমি এটা করতে পারো না, আমার নাতনি ডিপ্রেশনে চলে যাবে, ও চোখে দেখতে পায় না, ও কিন্তু যা করেছে তোমাকে ভালোবেসে করেছে, আর ওর কি দোষ বলো তো? মুক্তি ওকে যে ছবিগুলো দিয়েছে সেগুলোকে ও সত্যি ভেবে তোমাদের সামনে এসে বলেছে ও তোমার আর কম্পাসের সম্পর্ক নষ্ট করতে চাইছে, এটা ঠিকই, কিন্তু এটাও তো সত্যি ওই ছবিগুলো ভুল কি মিথ্যে কি কে তুলেছে এগুলোর বিষয়ে মোনালিসা কিছুই জানতো না। মোনালিসা যা করেছে তোমাকে ভালোবেসে করেছে। মুক্তি যদি অখিলেশকে ভালোবেসে এত কিছু করে তো মোনা তোমাকে ভালোবেসে এটা করতে পারে না? মোনা কি করে জানবে এটা মুক্তির চক্রান্ত? মোনার কি দোষ এখানে? কি হবে আমার নাতনিটার, কি হবে এখন? এভাবে তাড়িয়ে দিলে কে দেখবে আমার নাতনিটার? এই বলেই কান্নাকাটি করার নাটক করতে থাকে। অন্যদিকে মুক্তি ভাবতে থাকে, অভিজ্ঞান দত্ত, আপনি তাহলে আমাকে ফাঁসিয়ে দিলেন এই ছবিগুলো তোলার ব্যাপারে, সবকিছুর বিষয়ে আপনি আগের থেকে জানতেন। ঠিক আছে, এবার তো আপনিও ফাঁসবেন না? ঠিক আছে, আমিও এরপর আপনাকে এভাবেই ফাঁসাবো, এভাবেই জবাবটা আমি আপনাকে দেবই দেব। এই বলে মুক্তি কান্নাকাটি করে অখিলেশের পায়ে জড়িয়ে ধরে বলে, অখিলেশ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও অখিলেশ, আমি এরকমটা করতে চাইনি, আসলে কি করবো বলো, জীবনে তো কিছুই পাইনি, শুধু তোমার প্রেমিকা হয়েই থেকে গেছি, সবই তো পেয়েছে ঋতুজা, সম্মান সিঁদুর, কোনো কিছুই তো পেলাম না, তাই হয়তো আমি ভুলভাল কাজ করে ফেলেছি, বিহানের ক্ষতি করে ফেলেছি, আমাকে মাফ করে দাও অখিলেশ। অখিলেশ আর মুক্তিকে মাফ করে না, বরং পাটা জড়িয়ে ধরলে অখিলেশ মুক্তিকে ধাক্কা দিয়ে ফেলে বলে, খবরদার খবরদার আমার পা ধরবে না। এই বলেই অখিলেশ ওখান থেকে চি বলে চলে যায়। আর মুক্তি সমানে নাটক করতে থাকে, আমি নিজেকে শেষ করে ফেলবো, আমাকে ক্ষমা না করলে আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করব, এরকম বলতে থাকে। অন্যদিকে ওই সেনাপতি দাঁড়িয়ে ভাবতে থাকে, না না কিছু তো আমাকে করতে হবে, যাই মায়ের সাথে গিয়ে নাটকটা করি। এই বলেই মাকে সামলানোর নাটক করতে থাকে ওই সেনাপতি। আর মুক্তি বলতে থাকে, আহারে আমার একটাই ছেলে, কি হবে ওর, ওর ভবিষ্যতের কি হবে, এবারই ছেলে ও, ওর শরীরে অখিলেশের রক্ত বইছে, কিন্তু ওকে কে দেখবে, আমি মরে গেলে ওর কি হবে, এমনটাই নাটক করতে থাকে। ক্রিঞ্জল সামনে এসে বলে, ছি মুক্তি ছি, তোমার লজ্জা করছে না? তুমি এখন ওই বাড়িতে থাকতে চাইছো? আমি ভাবতেই পারছি না যে দাদা কি করে তোমার মতো একটা মেয়েকে সহ্য করতে পারলো। লজ্জা করে না তোমার? এমন একটা কাজ করার পর, আমাদের পরিবারের মান সম্মান ডুবিয়ে দেওয়ার পর আবার এখন নাকে কাটছো, নাটক করছো আত্মহত্যার। অন্যদিকে ওই আদিবাসী লোকজনগুলো দাঁড়িয়ে থাকে। ক্রিঞ্জল প্রচন্ড রেগে গিয়ে লোকজনগুলোকে মারধর করতে যায়, বিহান ক্রিঞ্জলকে আটকায়, ঋতুজা সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে বিহান কম্পাসের সামনে গিয়ে বলে, কম্পাস সরি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, একদমই ঠিক করিনি। নোবেল ফিউচার কলেজ কম্পাস ভৌমিককে আবার গ্রহণ করে নিচ্ছে, সসম্মানে তাকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাবে, কলেজ তাকে সসম্মানে ক্লাসে ঢুকতে দেবে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি কম্পাস, আমি বুঝতে পারিনি যে এত বড় চক্রান্ত হয়েছে সেটা, আর তার পেছনে তোমার কোনো হাত নেই সেটা। সবার সামনে কম্পাসের কাছে ক্ষমা চাই, কম্পাসকে সম্মানও দেয়, যেটা দেখে ঋতুজা খুশি হয়। কিন্তু মুক্তি কি করবে বুঝতে তো পারে না, তাই মুক্তি ঋতুকে গিয়ে বলে, ঋতু দেখ, সবই তো তুই পেয়েছিস, কিছুই তো আমি পাইনি। আমি না হয় রাগের মাথায় এমন একটা কাজ করেছি, তোর ছেলের সাথে একটা খারাপ মেয়ের বিয়ে দিতে চেয়েছি, কিন্তু আলটিমেটলি ওই মেয়েটা তো ভালো না, কম্পাস তো ভালো মেয়ে, তোদের পরিবারের সম্মান তো রক্ষাই হয়েছে। ঋতুজা মুক্তিকে বলে, হ্যাঁ মুক্তি, এটা তুই ঠিকই বলেছিস, একটা খারাপ মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে গিয়ে সব থেকে ভালো মেয়েটার সাথে আমার ছেলের বিয়েটা তুই দিয়েছিস, আর যার জন্য এই চৌধুরী পরিবার গর্ববোধ করে। আমরা কম্পাসের